হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে আমরা যে সিরিজটার মধ্যে রয়েছি, অর্থাৎ শেয়ার বাজারকে কিভাবে আমরা একটা ব্যবসা হিসাবে নিতে পারি, সেই সিরিজের আজকে ষষ্ঠ ভিডিও বা 6 নাম্বার এপিসোড। তো এই এপিসোডের মধ্যে আমরা যে ডিসকাশনটা আজকে করব সেটা হচ্ছে শেয়ার বাজারে কাজ করতে গেলে কি টাইপ অফ কস্টিং আমাদের দরকার পড়ে বা কিভাবে আমরা কস্ট এস্টিমেশন করতে পারি। আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে শেয়ার বাজারকে কি করে আপনি ব্যবসা হিসাবে নিতে পারেন এবং যে কোনো ব্যবসার ক্ষেত্রে যে টাইপের সিচুয়েশনস তৈরি হয়, যে ফ্যাক্টরগুলো থাকে, সেই ফ্যাক্টরগুলো আমরা শেয়ার বাজারের মধ্যেও পাই যদি সেটাকে আপনি একটা ব্যবসা হিসাবে নিতে চান। তো আমরা যারা রিয়েলিটিতে এটাকে ব্যবসা হিসাবে নিতে চাই তারা অ্যাকচুয়ালি এইভাবে চিন্তা ভাবনাগুলো করি না বা সাইকোলজিক্যালি সেই জিনিসটা ওইভাবে আমরা প্লেস করতে পারি না। তো সেই জায়গাটাতেই আপনাদের হেল্প করার জন্য এই সিরিজটার মধ্যে আমরা রয়েছি। আপনি যদি এর আগে এই লাস্ট পাঁচটা ভিডিও না দেখে থাকেন তাহলে অবশ্যই এই সিরিজের বাকি 5টা ভিডিও অবশ্যই দেখে নিন, তাহলে আপনি আজকের টপিকটা বুঝতে পারবেন। এরপরে আসছি, যে কোনো বিজনেসের ক্ষেত্রে একটা কস্টিং হয়ে থাকে এবং যখন কোনো একজন বিজনেসম্যান ব্যবসা করেন তখন তিনি কিন্তু একটা কস্ট এস্টিমেশন করেন। আমরা যখন শেয়ার বাজারে ট্রেড করি শুধুমাত্র ক্যাপিটাল নিয়ে আসি এবং ভাবি যে এটা থেকে এই ট্রেডটা নেব, ট্রেডটা থেকে অমুক প্রফিট হবে, সেই প্রফিটটা আমি বাড়ি নিয়ে চলে যাব, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকম চিন্তাভাবনা আপনি করেন এবং সেই এক্সপেকটেশন থেকে আপনি অ্যাকচুয়ালি কাজগুলো করতে শুরু করেন। বাট র্যাশনাল থিঙ্কিং যদি আপনি না করতে পারেন বা ঠিকভাবে যদি চিন্তা ভাবনাটা না করতে পারেন তাহলে আপনার এক্সপেকটেশন কখনোই ফুলফিল হবে না। তো যে কোনো বিজনেসের মতো এখানেও কিন্তু প্রচুর রকমের কস্টিং আছে। কি কি কস্টিং? প্রথম যে কস্টিংটা থাকে সেটা হচ্ছে যে যখনই আপনি কোনো একটা ট্রেড দিচ্ছেন না দিচ্ছেন তখন একজন ব্রোকারের সাথে আপনাকে লিঙ্কড হতে হয়। ব্রোকার বলতে সেই যে আপনার হয়ে অর্ডারটা প্লেস করে এক্সচেঞ্জের মধ্যে এবং যার প্ল্যাটফর্মটাকে আপনি ইউজ করছেন। এক্ষেত্রে প্রচুর ব্রোকার আছে, যেমন গ্রো আছে, জিরোদা আছে, তারপরে হচ্ছে আপনার ফায়ার্স আছে, মানে এইচডিএফসি সিকিউরিটিজ আছে, শের খান আছে, প্রচুর ব্রোকার আছে ইন্ডিয়াতে। এমনকি প্রত্যেকটা বিভিন্ন শহরের মধ্যেও ছোট ছোট ব্রোকার প্রচুর থাকেন, যাদের হয়তো ক্লায়েন্ট বেস হয়তো 400, 500, 1000, 2000, সেইভাবেও ব্রোকারেজ ফার্ম কিন্তু তৈরি হয়। তো এরকম ইন্ডিয়াতে প্রচুর ব্রোকার আছে। আপনাকে একটা ব্রোকার সিলেক্ট করতে হবে এবং আপনি কি টাইপ অফ অ্যাক্টিভিটি করছেন সেই অনুযায়ী আপনি ব্রোকার সিলেক্ট করবেন। এরকম নয় যে সব ব্রোকারের কাছে আপনি সব ধরনের অ্যাক্টিভিটি করতে পারবেন। তো এই বিষয়ে বিস্তর আলোচনা করা যেতে পারে যে কোন টাইপ অফ অ্যাক্টিভিটির জন্য কি টাইপের ব্রোকার চুজ করব। জেনারেলি আপনি যদি লং টার্ম ইনভেস্টিং যদি আপনার পার্সপেক্টিভ হয় বা চিন্তা ভাবনা হয়, সবসময় ডিসকাউন্ট ব্রোকারের থেকে আমি সবসময় প্রেফার করি যে একটা ফুল হাউস ব্রোকারে যাওয়াটা বেটার। ফর এক্সাম্পল এইচডিএফসি সিকিউরিটিজ, শের খান, তারপরে হচ্ছে আপনার এই যে আইসিআইসিআই সিকিউরিটিজ বা এই টাইপের বড় যে সমস্ত হাউসেসগুলো রয়েছে সেগুলোতে যাওয়া উচিত। এটা আমার পার্সোনাল চয়েস বা প্রেফারেন্সের কথা বলছি। আর যদি আপনি ডে ইন ডে আউট ট্রেড করতে চান, অর্থাৎ আপনি ইন্ট্রাডে ট্রেড করতে চান, অপশনসে ট্রেড করতে চান, ইত্যাদি যে ট্রেডগুলো আছে সেগুলো যদি আপনি করতে চান বা ছোটোখাটো সুইং ট্রেড করতে চান তাহলে আপনি ডিসকাউন্ট ব্রোকারে যান, বিকজ আপনার নাম্বার অফ ট্রেডস অনেক বেশি বাড়বে, রাইট? তো এইভাবে আমরা ব্রোকার চয়েস করি। এখন ব্রোকারের ক্ষেত্রে কস্টিং যেটা পড়ে সেটা হচ্ছে তারা একটা ব্রোকারের চার্জ করে। জেনারেলি যে ডিসকাউন্ট ব্রোকারগুলো আছে তারা কেউ 20 রুপিস, কেউ ফ্রিতেও আপনাকে অ্যাকাউন্ট ওপেনিং দেয়। অনেকেই ভাবেন এটা ফ্রি, বাট সেটা নয়। ফ্রি এর সাথে কিছু হিডেন কস্ট ইনভলভ থাকে, সেটা পয়সা হিসাবে নয়, সেটা আপনার ট্রেডে অ্যাডজাস্ট হয়। তো বিভিন্ন ব্রোকারের বিভিন্ন রকমের পার্সপেক্টিভ থাকে, আমি সেই বিষয়গুলো নিয়ে ডিটেলসে এই ভিডিওতে ডিসকাশন করছি না। ওকে, সেখানে বিভিন্নভাবে ব্রোকার আপনার থেকে হয়তো আপনাকে ফ্রিতে প্রোভাইড করছে, বাট ওখানে দেখবেন আপনার অর্ডার এক্সিকিউশনের প্রচুর প্রবলেমস আছে, ইত্যাদি বিভিন্ন রকমের জিনিসপত্রগুলো হয়। আপনার অর্ডার, সেখানে যে অর্ডারগুলো পাঞ্চ করছেন বা স্টপ লস দিচ্ছেন সেগুলো সেল করে দেওয়া হয়। ইনফরমেশন সেলিংয়ের বিজনেস করেন প্রচুর ব্রোকার। তো যেগুলো আপনারা তথাকথিত ভাবেন যে আমার জিরো ব্রোকারেজ যাচ্ছে, বেসিক্যালি কোনো কিছুই পৃথিবীতে ফ্রি নয়, এটা সম্পূর্ণভাবে মাথার মধ্যে ঢুকিয়ে নিন। সেখানে আপনার অন্যভাবে কস্ট ইনভলভ আছে এবং সেটা আপনি বুঝতেও পারেন না যে কিভাবে আপনার
কস্টটাকে নেওয়া হয় এবং সেই জাতীয় প্ল্যাটফর্ম ইউজ করলে প্রফিটেবিলিটির চান্সেস অনেক কমে যায়। হ্যাঁ, প্রোভাইডেড আপনি মানে ছোটোখাটো যে ট্রেডগুলো করছেন সেগুলোতে আপনি যদি লং টার্ম সুইং নিতে চান ইত্যাদি ইত্যাদি করতে চান, সেই গেমটা সম্পূর্ণ আলাদা ব্যাপার। যাই হোক, এখন যেটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে যে ব্রোকারেজ আমার একটা কস্ট, এছাড়া হচ্ছে আমার ট্রানজাকশন কস্ট লাগে, অর্থাৎ আমরা যে এই মানে এনএসসির সাথে যে ট্রানজাকশন করছি সেখানে একটা ট্রানজাকশন কস্ট ইনভলভ। সেবির কিছু রেজিস্ট্রেশন হয় বা সেবির কাছে ইনফরমেশনের জন্য কিছু কস্ট আমার ইনভলভ থাকে। এছাড়া সুইং ট্রেডিং ইত্যাদি করার জন্য এনএসডিএল বা সিডিএসএল যে ডিপোজিটারিতে আপনার স্টকটা পড়ে থাকবে বা শেয়ারটা থাকবে সেই জায়গার জন্য আপনার একটা চার্জেস নেয়। তো এই সমস্ত কিছু কস্টগুলো আপনার ইনভলভ থাকে এবং ব্রোকারেজের ক্ষেত্রে বা এই প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রেই এর সাথে স্ট্যাম্প ডিউটি হয়, জিএসটি হয়। তো এই সমস্ত জিনিসগুলোকে যোগ করে আপনার টোটাল কস্টিংটা হয় হচ্ছে পার ট্রেডের কস্টিং। বাট এটাই শেয়ার বাজারে একমাত্র কস্টিং কিন্তু নয়। অনেকে ভাবেন আমি ব্রোকারেজের যে কস্টিংটা দিচ্ছি সেটাই হয়তো আমার একমাত্র কস্টিং, বাট সেটা কিন্তু নয়। এটা আপনার ডে ইন ডে আউট করার জন্য যে কস্টিং, অর্থাৎ ট্রেড করার জন্য যে কস্টিং, সেই কস্টিংটা যেটাকে বিজনেসের ভাষায় বলা হয় অপারেটিং কস্ট। ওকে, অর্থাৎ একটা অপারেশন চালানোর জন্য আপনার যে কস্টিং পড়ছে এটা হচ্ছে সেই কস্টিংটা। এছাড়া আরেকটা টাইপ অফ কস্টিং হয় যেটা আসে হচ্ছে আপনার লস থেকে। মনে করুন মানে আমি যে চায়ের কথা বলেছিলাম বা যে কোনো বিজনেসের জন্যই আপনি যখন ওটাকে একটা বিজনেস হিসাবে নেবেন তখন প্রত্যেকটা জিনিসের সাথে আপনাকে কস্ট ইনভলভ করতে হবে বা মানিকে আপনার এখানে মানে ওর সাথে অ্যাটাচ করতে হবে। এক্সাম্পল হিসাবে বলা যেতে পারে, মনে করুন আপনি একটা ফলের ব্যবসা করছেন বা সবজির ব্যবসা করছেন, সেখানে যদি আপনি সেই বিজনেসটা রান করেন দেখবেন প্রচুর পরিমাণে ফল আপনার পচে যায়, সবজি পচে যায়। বা তার সাথে দেখতে গেলে যদি আপনি কোনো একটা শাড়ির দোকানও চালান বা জামা কাপড়ের দোকানও চালান, সেখানে দেখবেন প্রচুর জামা কাপড় এরকম থাকে যেগুলো আপনার বিক্রিই হচ্ছে না, রাইট? এর একটা ওয়েস্টেজ আছে। ঠিক একইভাবে শেয়ার বাজারেও একটা ওয়েস্টেজ হয়, ওয়েস্টেজ অফ মানি কিন্তু থাকে অন্যান্য বিভিন্ন বিজনেসের মতোই। তো সেই ওয়েস্টেজটা হচ্ছে এখানে লস। যেমন যে কোনো বিজনেসের ক্ষেত্রে একটা ওয়েস্টেজ থাকে, সেটাকে লস হিসাবে ট্রিট করা হয়। এখানেও কিন্তু আপনার ট্রেড ওয়াইজ লস থাকবে, বিভিন্ন রকম ট্রেডে কিন্তু আপনার লস থাকবে। তো সেটা আপনার একটা কস্টিংয়ের পার্ট। এরকম কখনোই হয় না যে আপনি প্রত্যেকটা ট্রেড নেবেন প্রত্যেকটাই সাকসেসফুল হবে, এটা হতেই পারে না, কারোর ক্ষেত্রেই হয় না। সেখানে এই লস পার্টটা আপনাকে ইনভলভ করে রাখতে হবে এবং যেটা হচ্ছে আপনার অ্যাকচুয়ালি একটা কস্টিং। এই দুটো জিনিস ছাড়াও আরেকটা টাইপ অফ কস্টিং হয় যেটা হচ্ছে আপনার এস্টাবলিশমেন্ট কস্টিং। এস্টাবলিশমেন্ট কস্টিং বলতে কি, আপনার বিজনেসটা চালানোর জন্য যে যে জিনিসগুলো দরকার সেইগুলোর একটা কস্টিং ইনভলভ থাকে। ফর এক্সাম্পল ইলেকট্রিসিটি, ফর এক্সাম্পল আপনার ইন্টারনেট এক্সপেন্স, ফর এক্সাম্পল আপনার ল্যাপটপের খরচা, তার সাথে সাথে হচ্ছে যা কিছু আনুষঙ্গিক জিনিসপত্র আপনি ইউজ করছেন, যদি অ্যালগোজ ইউজ করেন সেক্ষেত্রে সফটওয়্যার কস্ট, যদি আপনি প্রচুর হাই এন্ড ডেটা ইউজ করতে চান আপনার ট্রেডিংয়ের জন্য তার একটা কস্টিং আছে। রিসার্চের জন্য যদি আপনি কোনো প্ল্যাটফর্ম থেকে ডেটা ভাড়া নিয়ে তার মধ্যে আপনি কাজকর্ম করেন সেগুলোর একটা কস্টিং আছে। সো এই টাইপ অফ কস্টিংও কিন্তু ইনভলভ থাকে। দেখুন, ঢাল তরোয়াল ছাড়া কিন্তু যুদ্ধ হয় না। সো এই জিনিসগুলো প্রত্যেকটা আপনার লাগবে যদি আপনি ব্যবসা হিসাবে নিতে চান, পুরো জিনিসটাকে রাইটলি করতে চান। তো সেটা আর একটা টাইপ অফ কস্টিং যেটা হচ্ছে ফিক্সড কস্ট, যেটা প্রত্যেকটা বছরেই আমাদের থাকবে। অন্যান্য বিভিন্ন বিজনেসের মতো এই ক্ষেত্রেও এই টাইপ অফ ফিক্সড কস্টগুলো আপনার ইনভলভ থাকবে। এবং এর সাথে সাথে এই যে ইলেকট্রিসিটি বিল থেকে শুরু করে যে কস্টগুলোর কথা বললাম সেই কস্টগুলো তো থাকবেই। তো এটা আরেকটা টাইপ অফ কস্ট যেটাকে আপনাকে কিন্তু এস্টিমেট করতে হবে। এরপরে যে জিনিসটা বলবো সেটা হচ্ছে অপরচুনিটি কস্ট। ওকে, যেটা হয়তো অনেকেই ভাবেন না বা ভাবতে চান না। অপরচুনিটি কস্ট হচ্ছে এমন একটা জিনিস যেটা যে কোনো বিজনেসের ক্ষেত্রে এস্টিমেশন করাটা খুব জরুরি। অপরচুনিটি কস্ট মানে হচ্ছে যে আপনি যদি এই মুহূর্তে ট্রেডিংটা না করে অন্য কিছু কাজ করতেন তাহলে সেখান থেকে আপনি কতটা ইনভলভ মানে পয়সা ইনকাম করতে পারতেন, রাইট? বা আপনার ফোকাসটা যখন আপনি ট্রেডিংয়ে দিচ্ছেন পুরোপুরিভাবে, সেই ফোকাসটা অন্য কিছুতে দিলে আপনার এক্সপেকটেশন অনুযায়ী আপনার স্কিল অনুযায়ী আপনি কতটা পয়সা ইনকাম করতে পারতেন, সেটাকে বলা হয় অপরচুনিটি কস্ট। তো সেই কস্টটাও আপনার এস্টিমেশন করা উচিত যদি আপনি নিজে রিয়েলিটিতে কস্টিং ইনভলভ করতে থাকেন। এই সমস্ত কস্টগুলোকে যোগ করে তারপরে যদি আপনার পয়সা তৈরি হয় ওভারঅল প্রফিট থেকে, দেন ইউ আর প্রফিটেবল।
তো এই বিষয়গুলো ম্যাক্সিমাম ট্রেডার কিন্তু বুঝতে পারেন না বা বুঝতে চান না। তারা শুধুই ট্রেডের মধ্যে ফোকাস করে যান এবং এই বিষয়গুলোকে বা এই অ্যাসপেক্টগুলোকে কখনোই নিজের ট্রেডিং জার্নিতে জোড়া লাগাতেই পারেন না। তো সেই কারণে দেখা যায় যে তিনি সবসময় ম্যাক্সিমাম ট্রেডারের সাথে যদি আপনি কথা বলেন, তারা এটাই বলেন, হ্যাঁ আমি ট্রেড করছি, প্রফিট হচ্ছে, লস হচ্ছে, সবই হচ্ছে, কিন্তু পয়সা আসছে না। কেন পয়সা আসছে না? বিকজ এই কস্টগুলো তার কাছে কিন্তু এস্টিমেট করা নেই। এবং দীর্ঘ একটা সময় কাটানোর পর, 2 বছর 3 বছর 4 বছর কাটানোর পর তারা বলেন যে না, হচ্ছে না বিষয়টা, মানে চেষ্টা করছি আরেকটুর জন্য হচ্ছে না। বিষয়টা আরেকটুর নয়, বিষয়টা হচ্ছে এই র্যাশনাল থিঙ্কিংটার। এই থিঙ্কিংটা যদি আপনার মধ্যে না থাকে যে আমার কতটা কস্ট ইনভলভ, আমার অপরচুনিটি কস্ট কি আসছে, যদি তার থেকে বেটার না হয় তাহলে আমি বিষয়টা করব কেন? আমি সেই কাজটাই করতে যাব যে কাজটাতে আমার এর থেকে বেশি পয়সা আসছে। তো যদি বিজনেস হিসাবে নিতে হয়, আপনাকে এই অ্যাসপেক্টগুলোকে কিন্তু বিবেচনা করতে হবে এবং এই সমস্ত জিনিসগুলো বিবেচনা করে আপনাকে একটা কস্ট এস্টিমেশন করতে হবে। সেই কস্টটার উপরে পরে আপনার প্রফিটের ক্যালকুলেশনস হবে। যদি এই কস্টটাকে না আপনি রিকভার করতে পারেন, শুধু কস্টিং এর কথা বলছি, ইনক্লুডিং লস, ইনক্লুডিং এই যাবতীয় যা কিছু আছে সমস্ত কস্টিংকে আপনাকে প্রফিট দিয়ে যদি মেকআপ না করতে পারেন, এবং এক্ষেত্রে শুধু প্রফিটের কথা বলবো না, যখন আপনি প্রফিট বিল্ড করছেন তখন তার থেকে আপনার কিন্তু একটা ট্যাক্সেসও কাটবে, যেটা হচ্ছে হয় এলটিসিজি ট্যাক্স বা এসটিসিজি ট্যাক্স, রাইট? তো অর্থাৎ লং টার্ম ক্যাপিটাল গেন বা শর্ট টার্ম ক্যাপিটাল গেনের ট্যাক্সও কাটবে। তো সেই ট্যাক্সটাকেও কেটে তবে আপনার জিনিসটা যদি প্রফিটেবল হয়, দেন ইউ আর এ প্রফিটেবল ট্রেডার, রাইট? তো এই অ্যাসপেক্টগুলোকে না অ্যাড করে যদি আপনি হঠাৎ করে ট্রেডিং করতে যান এবং এটাকে ওই একটা হবির পর্যায়ে নিয়ে যান, তাহলে বিষয়টা কিন্তু ওইভাবে কখনোই হবে না, কখনোই ওয়ার্ক করবে না। আপনি দীর্ঘদিন চেষ্টা করে যাবেন, আপনার মনে হবে আপনি শেয়ার বাজারে আছেন, বা আপনি পুরো জিনিসটা যদি এস্টিমেশন না করতে পারেন, পুরো জিনিসটাকে আপনি রিয়েলিটিতে একটা বড় জায়গায় নিয়ে যেতে পারবেন না, যতটা যাওয়ার পোটেনশিয়াল আপনার ছিল। হ্যাঁ, অনেকেই আছেন বলেন যে আমি ইনভেস্টিং করছি, আমি কিন্তু ইনভেস্টিং এর কথাই বলছি না। ইনভেস্টিং হচ্ছে একটা ডিফারেন্ট জিনিস, যেখানে আপনি আপনার উদ্বৃত্ত টাকাটা ইনফ্লেশনকে বিট করার জন্য ইউজ করছেন এবং যেটা আপনাকে লং টার্মে 20 বছর 25 বছর 30 বছরের পর আপনাকে সেটা ফায়দা দেবে। আমি যে টপিকটা নিয়ে ডিসকাশন করছি সেটা কিন্তু হচ্ছে শেয়ার বাজারকে বিজনেস হিসাবে নেওয়া, এবং তার সাথে সাথে হচ্ছে কি করে আমি মান্থলি এখান থেকে পয়সা বানাতে পারি। তো মান্থলি যদি আমাকে পয়সা বানাতে হয়, এই সমস্ত জিনিসগুলোর কস্টের এস্টিমেশন করাটা খুব জরুরি। অনেকেই ভাবতে পারেন যে এগুলো তো আমার পার্ট অ্যান্ড পার্সেল অফ দ্য গেম, এটা তো হতেই থাকবে। ডেফিনেটলি এটা হতে থাকবে, বাট যদি আমার কস্টের এস্টিমেশন না থাকে, আমি র্যাশনালি চিন্তা ভাবনাই করতে পারবো না যে আমার কতটা প্রফিট হলো, রাইট? তো প্রফিটের ক্যালকুলেশন করার আগে কস্টের ক্যালকুলেশন করুন এবং করে এই জিনিসটা দেখুন যে কতটা কস্টের উপরে আপনার প্রফিট গেলে তবে আপনি হ্যাপি হতে পারবেন। তাহলেই আপনি এই বিষয়টাতে আপনার রাইট এক্সপেকটেশনটা সেট হবে এবং সেইটার ব্যাক ক্যালকুলেশনস করে আপনাকে ক্যাপিটালের অ্যারেঞ্জমেন্ট করতে হবে যে এই বিজনেসটা করতে গেলে আমার এতটা পরিমাণ ক্যাপিটাল লাগতে পারে, যেখানে আমি ক্যাপিটালের বিষয়ে ডিসকাশন এর আগের ভিডিওগুলোতে করেছি। আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি আপাতত। আগামীকাল আমরা একটা অন্য টপিক নিয়ে ডিসকাশন করব, যে টপিকটা হবে রিলেটেড টু শেয়ার বাজারকে কিভাবে এই বিজনেস হিসাবে নিতে পারি। এই সিরিজের মধ্যে আমরা অন্য আরেকটা টপিক নিয়ে ডিসকাশন করব। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।